জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে জানানো হয়েছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। যাচাই বাছাই শেষে ২৫ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ী ও রামপুরায় ছাদের কার্নিশে গুলি করে হত্যা মামলার প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের ৪ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান সহ ১২ পুলিশ সদস্য ও রবিউল নামে এক যুবলীগ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সে বিষয়ে আজকে আমাদের তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। ডক্টর ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার নিয়ে একমত হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে বৃহৎ সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের স্বৈরাচারী শাসনের। বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৬ আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন। বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন নাকি সংস্কার, এমন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। টক টু আল জাজিরায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার। সেখানে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার বিচার ও তাকে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. এ সময় আগামী ডিসেম্বরে অথবা জুনে নির্বাচন দেওয়ার নিশ্চয়তা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে বৃহৎ সংস্কার প্যাকেজ চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। That will depend on how many of them we are agreeing, disagreeing, how much time it takes. So if the consensus is you have a larger number of items that we can agree on and we want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. মানুষকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে কাজ চলছে, আর বাংলাদেশের তরুণ জনশক্তি নতুনভাবে দেশকে তৈরি করতে পারে। Human beings are not about slavery. Human beings are about exploring. That is the kind of economy that we have to build. In brief, I finally conclude that we have to build a new civilization. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য একটাই, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে গণ অধিকার পরিষদের বৈঠকে একথা বলেন তিনি। জানান, মানুষের ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, ভবিষ্যতে আর কেউ যেন তাদের শাসনামলে এমন দুঃশাসন কায়েম করতে না পারে, সেজন্য দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমাদের লক্ষ্য একটাই, এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন, যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল, এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে
সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও দেশকে ভালোবেসে বাংলাদেশেই রয়ে গেছে জামায়াতের নেতাকর্মীরা। যারা দেশের মানুষকে জুলুম নির্যাতন অত্যাচার করেছে তারাই এখন দেশ ছাড়া। সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে উল্লেখ করে দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান আমির। যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। মৌলানা আব্দুস সোবহান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন, না তিনি এগুলো চিন্তা করেননি। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেন। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয়। সারা দেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে, যা সঠিক নয়। তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া আছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। মামলা হলেই গ্রেফতার নয়। এ সময় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করেছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তারা গেজেট প্রকাশ করতে পারে। আইন মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন নেই। এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। তো আমরা যখন মামলা করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তরুণদের ক্ষমতায়ন ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণের লক্ষ্যে দেশের 4টি বিভাগে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। তিনি বলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আগামী 9 ও 10 মে চট্টগ্রামে, 16 ও 17 মে খুলনায়, 23 ও 24 মে বগুড়া এবং 27 ও 28 মে ঢাকায় সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এইসব সেমিনার ও সমাবেশ থেকে জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। ফ্যাসিবাদের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়। সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীন চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে। সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে, সেটি আমাদের অভীষ্ট লক্ষ্য। মধ্যরাত থেকে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। রাত 2টা 15 মিনিটে 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে প্রথম ফ্লাইট। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মক্কায় হজের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল হালিম নিহন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে শরিক হওয়ার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী 29 এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে হজ সহায়ক কর্মী, ডাক্তার, নার্স ও প্রশাসনিক দায়িত্ব পালনে মক্কায় পৌঁছেছেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ৩ কিংবা ৪ জুন মধ্যরাত থেকে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিগণ। হাজিদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া ও ইবাদত পালনের জন্য উন্নত মানের এয়ার কন্ডিশন তাঁবুসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কাউন্সিল হজ জহিরুল ইসলাম। সৌদি সরকারের তরফ থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রস্তুতি বেশ ভালো। পাশাপাশি আমাদের তরফ থেকে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য প্রস্তুতি ভালো। হাজি সাহেবরা যাতে সুন্দরভাবে তাদের এই পবিত্র হজ পালন করতে পারেন সেই জন্য আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। এইদিকে হাজিদের নিরাপত্তা দিতে মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ করা হয়েছে বাড়তি ২০,০০০ নিরাপত্তা কর্মী ও ১০,০০০ স্বেচ্ছাসেবক। ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে আসার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৮১,৯০০ জন। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব। ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল থেকে হাতিবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধকারীরা জানান, বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন। তারা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেনটির চলাচল শুরুর জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে লালমনিরহাট থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ সাজু। সাজু, রেল ও সড়ক পথে অবরোধের বিষয়ে এখন কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। আমার এই মুহূর্তে লালমনিরহাটের সড়ক এবং রেল অবরোধ সর্বাত্মকভাবে চলছে। আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরে কিন্তু এই আন্তনগর ট্রেন যে দুটি রয়েছে সেই ট্রেন দুটি যে এখানকার যে বুড়িমারি স্থলবন্দরের রেল স্টেশন আছে সেই রেল স্টেশন থেকে কিন্তু সরাসরি ঢাকা যোগাযোগের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে আসছে এখানকার আন্দোলনকারীরা। গত ৮ দিন ধরে এই আন্দোলনকারীরা যখন রেলপথ অবরোধ করছিল তখন গত ৮ দিন আগে কিন্তু সেই রেলগুলো কিন্তু 4 জোড়া ট্রেন কিন্তু এই রেল কর্তৃপক্ষ এই ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর এর পরবর্তীতে গতকাল থেকে কিন্তু গোটা জেলার সড়ক পথ কিন্তু অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। তাদের দাবি যে এই লালমনিরহাট থেকে যে দুটি আন্তনগর ট্রেন ঢাকা যাতায়াত করে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস, এই ট্রেন দুটি যেন বুড়িমারি থেকে। সাজু, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, লালমনি সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজ সাজু। বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি 10টির বেশি সিএনজি বাস ডিপোতে আটকে রেখেছে। এতে করে ভোলার অভ্যন্তরীণ 5টি রুট ভোলা দৌলত খান, ভোলা তজমুদ্দিন, ভোলা চর ফ্যাশন, ভোলা ইলিশা ও ভোলা ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ আছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর 5 কিলোমিটার জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। চলমান ভাঙন অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি একসময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। বসতভিটা ও সম্পদ রক্ষায় দ্রুত স্থায়ী নদী রক্ষা বাঁধ গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
মেঘনা ও ধনগদা নদী থেকে বালু উত্তোলনের ফলে দুই নদীর পার ঘেঁষে নির্মিত বাঁধ ধসে পড়ছে। এতে মেঘনার জহিরাবাদ লঞ্চঘাট থেকে সোনাপাড়া, সাংকিভাঙা, চরমাসুয়া, জনতার বাজার এলাকা পড়েছে ভাঙনের মুখে। একইভাবে ধনগদা নদীর ষাটনল থেকে কালীপুর, নবীপুর, ফাহানিয়া, খাগড়িয়া, ঠেটালিয়া, সিপাহীকান্দি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ভাঙনের ফলে হুমকির মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনগদা সেচ প্রকল্প। কয়েক হাজার একর ফসলি জমি, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। 4-5 বার নদী ভাঙ্গা লয়ে গেছে গা। আমরা বাস্তরা হয়েছি গা। সব জায়গা জমি সব ভাঙ্গা লয়ে আছে, অনেক ঘরবাড়ি বেড়ে ভাঙ্গা লয়ে যাইতাছে। 4 বার নদী ভাঙনের শিকার হয়ে এখানে এসে অনেকেই গড়ে তুলেছেন বসতঘর। যদি এটিও ভেঙে পড়ে তাহলে খোলা আকাশের নিচে থাকতে হবে তাদের। তাই দ্রুত স্থায়ী রক্ষাবাঁধ গড়ে তোলার দাবি স্থানীয়দের। আমাদের এই বাড়ি রাখা সম্ভব নয়। পাথর ফেলাইয়া যাতে নদী মধ্যে মানুষ রক্ষা করা যায় সেইভাবে যেমন কাজটা করে তাদের জোর দাবি। দ্রুত এই কাজটা করার জন্য দাবি জানাচ্ছি। উপজেলা প্রশাসন বলছে শীঘ্রই ভাঙন রোধে পদক্ষেপ নেবেন তারা। আর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যত দ্রুত সম্ভব এই ভাঙন প্রতিরোধের জন্য ওনারা জিওব্যাগ রিকুইজিশন দিয়ে নিয়ে আসবেন এবং ভাঙন প্রতিরোধের জন্য সর্বাত্মক যে চেষ্টা সেটা করবেন। অবহিত করে আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা জিওব্যাগ রাম্পিং করার ব্যবস্থা করব। মেঘনা ধনগদা সেচ প্রকল্প এর তীর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নদী পারের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আমাদের কৃষি। সিরাজগঞ্জের যমুনার চর এখন ফসলের সমারোহ। চরের যেদিকে দুচোখ যায় শুধু ফসল আর ফসল। নদী ভাঙন কবলিত কৃষকদের চোখে মুখে যেন স্বস্তির পরশ দিচ্ছে এসব ফসল। কিন্তু চরের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফসলের কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এখানকার কৃষকেরা। প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জের যমুনার চর এখন সবুজের চাদরে ঢাকা এক বিস্তীর্ণ জনপদ। আগে সব চরে ছিল ধুধু বালুচর, কিন্তু সম্প্রতি যমুনা নদীর উজানে কাজীপুর থেকে ভাটির চৌহালি পর্যন্ত বিস্তীর্ণ চরে চাষ হয়েছে ধান, পাট, গম, ভুট্টা, কালাই, বাদাম, সরিষা, পেঁয়াজ, রসুন সহ নানা ধরনের ফসল। নদী ভাঙন কবলিত কৃষকের চোখে যেন স্বস্তির পরশ দিচ্ছে এসব ফসল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। বসতভিটা হারিয়ে গেলেও এখানকার উৎপাদিত ফসল দিয়ে চলছে তাদের জীবন জীবিকা। মুক্তি পেয়েছে ক্ষুধা ও দারিদ্রতা। এবার আবাদের মধ্যে ভুট্টার আবাদ বেশি, ইরি ধান, কালাই, ফেসারি কালাই। ওই শাকসবজি তো সিজনে শেষ হয়ে গেছে, কিন্তু ওই জমিগুলোতে আমাদের এখনো বেগুন গাছ লাগানো আছে আর কি। চরের কৃষি আবাদকে আরো সমৃদ্ধ করতে কৃষি ঋণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এই অঞ্চলের কৃষকরা। যোগাযোগের রাস্তা তো তেমন নাই, এই যাতায়াতে কষ্ট, মানুষের মালামাল নেওয়া কষ্ট, কেয়ারিং খরচা করা কঠিন। এই যোগাযোগের ব্যবস্থার জন্য আমরা চর এলাকায় সুবিধাজনক করতে পারছি। তাছাড়া সরকার আমাদের তো ওই যে ব্যাংক লোন এটাও আমরা করে দেয় না যে একটু ভালো করে আবাদ করব। চরের ফসল উৎপাদন বৃদ্ধি ও ফসলের ন্যায্য মূল্য সহ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই দুই কর্মকর্তা। আমাদের চর এলাকায় একটি প্রজেক্ট কিন্তু চলমান রয়েছে, সুতরাং চরের কৃষকরা কিন্তু এখন আর পিছনে পড়ে নেই। তারা আধুনিক কৃষি সম্পর্কে ধারণা লাভ করছে এবং সেটা তারা প্রয়োগ করে আমাদের কৃষিতে তারা অবদান রাখছে এবং আর্থিকভাবে তারাও সচল হচ্ছে। আমাদের একটা পার্টনার প্রকল্প আছে, তারপর চর উন্নয়ন প্রকল্প আছে। এগুলোর মাধ্যমে চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।